মায়রার এত রাগ লাগছে এই লোকটার উপর, তাকে আর তার ভাইকে কাঁদিয়ে এখন এসেছে সবকিছু ঠিকঠাক করতে। সহ্যই হচ্ছে না এই লোকটাকে। মায়ের ওপর অভিমানের মাত্রা গাঢ় হয়। তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে ভালো কথা, এই দুনিয়ায় কি একটা ভালো মানুষও ছিল না যার মনে অন্তত একটু দয়া মায়া আছে? এই লোকটার গলাতেই তাকে ঝুলিয়ে দিতে হলো। তার আর বাঁচতে ইচ্ছে করে না, কেউ তো তাকে ভালোবাসে না। তার একটা ছোট ভাই আছে, তার সাথে সে একটু থাকতে চায়, অথচ সবাই তার সাথে শত্রুতা করতে উঠে পড়ে লাগে। মা তার জন্য অপেক্ষা না করেই তার ভাইকে নিয়ে চলে গেল, আর এই লোক তো তাকে তার ভাইয়ের কাছে যেতেই দিল না। চোখ থেকে টুপ টুপ করে পানি গড়িয়ে পড়ে। গায়ে যা শক্তি ছিল সব শক্তি দিয়ে ইরফানের দুই হাত তার গাল থেকে ঝেড়ে দিয়ে ছাড়িয়ে নেয়। রাগে চিৎকার করে বলে, পাষাণ লোক, একটুও দয়া মায়া নেই আপনার। আমি একটু ভালো থাকলে আপনার গায়ে আগুন লেগে যায়, তাই না? অমানুষ একটা নির্দয় পুরুষ। কথাগুলো বলতে বলতে চোখ থেকে অগণিত অশ্রুকণা গাল বেয়ে গড়িয়ে পড়ে। আবারও হাঁটুতে মুখ গুজে ফুপিয়ে বিড়বিড় করে, স্বার্থপর সবগুলো। কেউ আমার কথা দুটো মিনিটও যদি ভাবতো। ইরফান স্তব্ধ চোখে মায়রার পানে চেয়ে রইল। প্রথমে কিছুটা রাগ হলেও মায়রাকে এইভাবে কাঁদতে দেখে রাগ মিলিয়ে যায়। ঠিক যেমন জ্বলন্ত আগুনে পানি পড়লে নিমিষেই আগুন নিভে যায়, তেমনি মায়রার অশ্রুকণায় ইরফানের রাগ মুহূর্তেই নিভে গেল। কেমন করে যেন তাকিয়ে রইল মাথা নিচু করে রাখা মায়রার পানে। বেডসাইড টেবিলের ওপরে ফোনটা বেজে ওঠে। ইরফান চুপ করে তাকিয়ে রইল মায়রার পানে। ফোন তুলল না। কল বাজতে বাজতে কেটে যায়। আবারও কল আসলে ইরফান এগিয়ে গিয়ে কলটা রিসিভ করে ছোট্ট করে বলে, আসছি। এরপর চুপচাপ এগিয়ে গিয়ে কাবার্ড থেকে একটা ব্ল্যাক শার্ট বের করে। ব্ল্যাক গ্যাবার্ডিন প্যান্টের ওপর পাতলা ব্ল্যাক টি শার্টটা জড়িয়ে নিল। দুই হাতে শার্টের হাতাটা কনুই পর্যন্ত গুটিয়ে নেয়। এরপর হাত ঘড়ি পড়তে পড়তে একবার মায়রার পানে তাকায়, তবে কিছুই বলে না। ফোনটা পকেটে রেখে বেলকুনিতে যেতে নিয়ে তার ঘরের ভেতরে যে ঘরটা আছে সেই ঘরের দরজার হাতল ধরে ঘোরালেই অবাক হয়, এই দরজা খোলা কেন? ভেতরে উকি দিলে মনে হলো এই ঘরের লাইটটা ফিউজ হয়েছে গতদিন। ঘাড় বাঁকিয়ে মায়রার দিকে তাকালো, কিছু ভাবলো হয়তো। ফোঁস করে বিরক্তির শ্বাস ফেলে দরজাটা লক করে দেয়। এরপর গটগট পায়ে বেলকুনিতে চলে যায়। ইরফান বেলকুনিতে গেলে মায়রা মাথা তুলে তাকায়। মেয়েটা অবাক হয় ভীষণ। সে যে এত কিছু বলল, লোকটা তাকে কিছুই বলল না। বললেও কি সে শুনতো না? ভালো লাগে না আর। তাছাড়া সে যা বলেছে ভুল তো আর কিছু বলেনি। আবারও তার ভাইয়ের কথা মনে পড়ল। বাম কাঁধ হয়ে বাঁ হাতের তালুতে মাথা রেখে শুয়ে পড়ে। ইরফান বেলকনির দরজা চাপিয়ে দেয়। রাতের অন্ধকারের মিটিমিটি বাতাস এসে গা ছুঁয়ে দেয়। ইরফান ছোট্ট একটা টেবিলের ড্রয়ার থেকে সিগারেট আর লাইটার বের করলো। অন্ধকারের মাঝে অজানায় দৃষ্টি রেখে সিগারেটে আগুন ধরায়। গুনে গুনে 3টা সিগারেট শেষ করে। এরপর ড্রয়ার থেকে হুব্বা বুব্বা সুইংগামটা বের করে মুখে দেয়। সিগারেটের গন্ধ দূর করার জন্য মূলত বেশ অনেকগুলো হুব্বা বুব্বা চুইংগাম কিনে রেখেছে ইরফান। কারণ অবশ্যই মায়রা সিগারেটের গন্ধ সহ্য করতে পারে না বলে। দুই হাত প্যান্টের পকেটে গুজে বেশ কিছুক্ষণ চুইংগাম চিবায়। দৃষ্টি অন্ধকারাচ্ছন্ন প্রকৃতির মাঝে। মুখায়বে চিরাচরিত গাম্ভীর্য, মুখ জুড়ে ভাবনার ছাপ। কিছুক্ষণ পর মুখ গোল করে ফেলে দেয় চুইংগাম। এরপর ঘরের ভেতরে প্রবেশ করে। বেডের উপর নজর পড়লে দেখল মায়রা এদিক ফিরে শুয়ে চোখ বুজে আছে। ধীর পায়ে এগিয়ে যায় মায়রার দিকে। মায়রার মাথার কাছে বসে। বাম পায়ে হাঁটু মেঝেতে ঠেকায়, ডান পা সামান্য উঁচু করে রাখে। বাঁ হাতে মায়রার গালে হেলে আসা চুলগুলো কানের পিঠে গুজে দেয়। মায়রা ঘুমের মাঝে শব্দ করে শ্বাস ছাড়ে। কেঁদে কেটে মেয়েটা ক্লান্ত হয়ে গিয়েছে। ইরফান মায়রার গালে হাত দিয়ে মায়রার ফোলা ফোলা মুখপানে চেয়ে থাকে। সে আসলে বুঝতে পারছে না মায়রা কেন কাঁদলো। মায়রাকে ঘরে আটকে রেখে গিয়ে কাজে ব্যস্ত হয়ে গিয়েছিল সে।
কাজের চাপে একদম মাথায় ছিল না। মাথায় আসতেই এক প্রকার দৌড়ে এসেছে ঘরে। বাট সময়টা হয়তো বেশি ছিল, প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি। ইরফানের মনে প্রশ্ন জাগে, মেয়েটা কি ভয় পেয়ে এতটা কাঁদলো? ইরফান বাঁ হাতের বুড়ো আঙ্গুলের সাহায্যে মায়রার চোখের কোণে লেগে থাকা এক ফোঁটা জমে থাকা জল কণা মুছে দিল। মায়রার গালে আলতো করে হাত বুলিয়ে নরম কণ্ঠে ডাকে, লিটল গার্ল। মায়রা সাড়া দিল না। একটু নড়ে চড়ে ঘুমের ঘোরে ডান হাত ঠাস করে সামনের দিকে ফেলে। ফলস্বরূপ তার হাতটা ইরফানের কাঁধের উপর এসে পড়ে। ইরফান আর চোখে তাকালো তার ঘাড়ের উপরে রাখা মায়রার হাতখানার দিকে। ডান হাত বাড়িয়ে তার কাঁধে থাকা হাতটা হাতের মুঠোয় নিল। এরপর মায়রার হাতের উল্টো পিঠে ছোট করে একটা চুমু খায়। আবারও মৃদু স্বরে ডাকে, লিটল গার্ল। মায়রা গভীর ঘুমে আচ্ছন্ন হয়নি। একটু চোখ লেগেছিল। ইরফানের এতটুকু ডাকে স্পর্শে মেয়েটার ঘুম ছুটে যায়। তবে চোখ খুলে তাকায় না। এই লোকের সাথে সে তো জীবনেও কথা বলবে না, প্রশ্নই আসে না। ইরফান তীক্ষ্ণ চোখে মায়রার বন্ধ চোখের পাতায় দৃষ্টি নিবদ্ধ করে রাখে। ভুরু কুঁচকে বলে, আই নো, তুমি জেগে আছো। মায়রা ঢোক গিলল। বন্ধ চোখেই ইরফানের হাতের মুঠোয় থাকা নিজের হাতটা ছাড়াতে চায়। ইরফান ছাড়ল না মায়রার হাত। বা হাতে মায়রার গাল আলতো হাতে স্লাইড করতে করতে বলে, ওপেন ইওর আইস। মায়রা শুনল না ইরফানের কথা। কেন শুনবে এই লোকের কথা? তার ভালোই তো দেখতে পারে না এই লোক। তাকে কাঁদাতে যা যা করতে হয় সবই করে। গাঢ় হয়ে পড়ে রইল ঘুমের ভান ধরে। ইরফান মায়রার দিকে চেয়ে ঠান্ডা গলায় বলে, চোখ খুলবে নাকি আমি কিছু করব? মায়রার কপালে চিন্তার ভাঁজ ফুটে ওঠে। কি করবে এই লোক? ইরফানের হাতে থাকা তার হাতটা আবারও মোচড়ায়, ছোটাতে চায়। ইরফানের তীক্ষ্ণ চোখে মায়রার দিকে চেয়ে হাতের বাঁধন আরো শক্ত করে। মায়রা ব্যর্থ হয়ে চুপ হয়ে যায়, তবে চোখ খোলে না। ইরফান মায়রার বুড়ো আঙ্গুল তার মুখে পুরে নেয়। মায়রা কিছু বোঝার আগেই ইরফান মায়রার বুড়ো আঙ্গুলের মাঝ বরাবর দাঁত বসায়। মায়রা তড়াক করে চোখ মেলে তাকায়। ইরফানের মুখে তার হাতের আঙ্গুল দেখে চোখ বড় বড় করে চেঁচিয়ে ওঠে। বাঁ হাতে ইরফানের ডান হাত গালে দিয়ে ঠেলে বলে, অসভ্য লোক, আমার আঙ্গুল ভেঙে গেল, ছাড়ুন। ইরফান মায়রার দিকে চেয়ে আঙ্গুল বসানো দাঁত শিথিল করলো, তবে মুখ থেকে আঙ্গুল বের করলো না। সাথে শক্ত হাতে মায়রার হাত চেপে মায়রার দিকে চেয়ে রইল। মায়রা ইরফানের গলায় কয়েকটা খামচি দেয় হাত ছাড়া পাবার আশায়। ইরফান ভাবলেশহীন। কি একটা অবস্থা! মেয়েটা মিনমিন করে বলে, আমার হাত ছাড়ুন। ইরফানের দেহের যেমন কোনো নড়াচড়া নেই, তেমনি দৃষ্টির নড়চড়ও নেই। ইরফানকে একদম তার মুখের সামনে দেখে কেমন যেন অস্বস্তি হলো মায়রার। তবে একটু আগেই যে সে ইরফানকে অনেকগুলো শক্ত কথা শুনিয়েছে, সেগুলো ভেবেই ঢোক গিলল। চোখ জুড়ে ভীতি দেখা দিল। তাকে লোকটা এখন কি করবে? এই আঙ্গুল ভেঙে ভেঙে দেওয়ার পণ করেছে নাকি? তার ভাবনার মাঝে ইরফান খুবই আলতোভাবে মায়রার আঙ্গুল মুখ থেকে বের করে ফেলে। হাত ছেড়ে দেয়। মায়রা স্বস্তির নিঃশ্বাস ফেলল। আঙ্গুলটা উল্টে পাল্টে দেখল। ইস, দাঁত বসিয়ে দিয়েছে। ইরফানের দিকে তাকিয়ে রেগে বলে, রাক্ষস একটা। ইরফান তার বাঁ হাত মায়রার দিকে এগিয়ে নিলে মায়রা ভয় পায়। ইরফান বাঁ হাতের বুড়ো আঙ্গুল দ্বারা মায়রার ঠোঁটের নিচের চিবুকের নিচের অংশে জমে থাকা ঘাম মুছে দেয় খুব মনোযোগের সহিত। এরপর দৃষ্টি ঘুরিয়ে মায়রার দিকে তাকিয়ে স্বাভাবিক গলায় বলে ওঠে, ওকে। মায়রা অদ্ভুতভাবে তাকায় ইরফানের দিকে। ওকে মানে? ও এই লোকের রাক্ষস বলল, আর ইনি বলছে ওকে? এই লোক পাগল টাগল হয়েছে নাকি? মায়রার ভাবনার মাঝে ইরফান মৃদু স্বরে জিজ্ঞাসা করে, তুমি কি ভয় পেয়েছিলে? আই মিন, পাশের রুমে কি কিছু দেখে ভয় পেয়েছো? মায়রা অবাক হয়ে তাকায় ইরফানের দিকে। সে কি ভাবছে আর এই লোক কি বলছে? তবে ইরফানের কথাই অবাক হলো। ওই ঘরে এমন কি আছে যে সে ভয় পাবে? তার খুব মন খারাপ ছিল বলে বেড থেকেই নামেনি।
অন্য সময় হলে ঠিকই গিয়ে দেখতো ওই ঘরে কে আছে। অতঃপর অবাক হয়ে জিজ্ঞাসা করে, ওই ঘরে কি আছে? ইরফান ভুরু কোঁচকালো। মায়রার কথার ধরনে বুঝলো মায়রা ওই ঘরে যায়নি। মায়রার মুখপানে চেয়ে ঠান্ডা গলায় বলল, নাথিং। মায়রা কৌতূহলী চোখে প্রশ্ন করলো, তাহলে ভয় পাওয়ার কথা কেন বললেন? ইরফান গম্ভীর গলায় বলে, কজ ইউ আর এ স্টুপিড গার্ল। মায়রা বিরক্ত হলো, কিচ্ছু বলল না। ইরফান চিন্তিত কণ্ঠে জিজ্ঞাসা করে, কাঁদছিলে কেন? মায়রা পিটপিট করে ইরফানের দিকে তাকিয়ে থাকে। জিভ দিয়ে ঠোঁটটা ভেজায়। তাকে ঘরে বন্দি রেখে এখন এসে বলছে সে কেন কেঁদেছে। চোখ নামিয়ে বলে, আপনার মতো পাষাণ লোক যার জীবনে আছে সে না কাঁদলেই বরং জিজ্ঞেস করবেন কেন কাঁদলো না। ইরফান বিরক্ত হলো, ধমকে বলে, স্টুপিড গার্ল, কেন কাঁদলে বলো। মায়রা রেগে তাকায়, আবার তাকে ধমকাধমকি করতেও এসেছে। এই লোকটা আসলেই খারাপ। ইরফান চোখ বুজে শ্বাস নেয়, নিজেকে সামলে আবারও নরম সুরে জিজ্ঞাসা করে, কাঁদলে কেন? টেল মি। মায়েরা অবাক হয়। এই লোককে তার গিরিগিটির চেয়েও ভয়ানক লাগে। সেকেন্ডে সেকেন্ডে রং বদলায়। পিটপিট করে চেয়ে থাকে কিছু সময় ইরফানের দিকে। ইরফান উত্তরের আশায় মায়রার পানে শান্ত চোখে চেয়ে আছে। মায়রা ঢোক গিলে বলে, আপনি তো আমাকে ঘরে আটকে রেখে গেলেন। ইরফান সাথে সাথে অশান্ত কণ্ঠে বলে ওঠে, আর রাখবো না। মায়রা অদ্ভুতভাবে তাকায় ইরফানের দিকে। ইরফান মায়রাকে চুপ থাকতে দেখে ভুরু কুঁচকে কণ্ঠে বিরক্তি ঢেলে আবারও জিজ্ঞাসা করে, কান্নার কারণ কি? আমাকে রাগাচ্ছ কেন? এক কোশ্চেন কতবার আক্স করব? মায়রা চোখ নামিয়ে নেয়, মৃদু স্বরে বলে, আমার ছোট ভাই আমার কোলে উঠতে চেয়েছিল, আপনার জন্যই তো তাকে কোলে নিতে পারিনি। আটকে রেখেছিলেন কেন? ইরফান বিস্ময় কণ্ঠে বলে, এই জন্য কেঁদেছ? মায়রা চোখ তুলে তাকায় ইরফানের দিকে, কণ্ঠে ঝাঁজ ঢেলে বলে, তো আর কি জন্য কাঁদবো? সবাই কি আপনার মতো নির্দয়? সব মানুষ জাহান্নামে গেলেও তো আপনার কোনো যায় আসে না, আর্টলেস লোক। ইরফান অদ্ভুতভাবে তাকায় মায়রার পানে। মায়রার ডান হাত তার মুঠোয় নিয়ে মায়রার হাতের উল্টো পিঠে বুড়ো আঙ্গুলের সাহায্যে আলতো হাতে স্লাইড করতে করতে মায়রার চোখের দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলে, তুমি বড় হবে না স্টুপিড গার্ল? মায়রা তার হাত মোচড়াতে মোচড়াতে মুখ বাঁকিয়ে বলে, আমি যথেষ্ট বড়। ইরফান মাথা নিচু করে ঠোঁট বাঁকিয়ে সূক্ষ্ম হাসল। এরপর মায়রাকে ছেড়ে বসা থেকে উঠে দাঁড়ায়। দুই হাত প্যান্টের পকেটে গুজে গম্ভীর গলায় বলে, বড়রা যাকে তাকে হার্টলেস বলে না। মায়রা ইরফানের দিকে তাকালো না, উল্টো ঘুরে শুয়ে চোখ বুজে নেয়। ইরফান ফোঁস করে শ্বাস ফেলে বলে, ওয়েট, তোমার ভাইকে এনে দিচ্ছি। মায়রা তড়িঘড়ি করে শোয়া থেকে উঠে বসে। মনে হচ্ছে তার ভাই পাশের রুমে। এই লোক তার ভাইকে আনতে যাচ্ছে। অবাক হয়ে বলে, কোথায় যাচ্ছে? ওরা সবাই গ্রামে চলে গিয়েছে। মায়রার কথা শুনে ইরফান অবাক হলো, বিড়বিড় করে, ও শিট। এরপর মায়রার দিকে তাকিয়ে প্রশ্ন করে, কখন গিয়েছে? মায়রা অবাক হয়ে থাকায়, এই লোক জানে না তার মা ভাই কখন গিয়েছে? তাকে ঘরে আটকে রেখেছে, সে বাইরে গিয়েছিল। এখন তাকেই হেসে জিজ্ঞাসা করছে তার ভাইরা কখন গিয়েছে। রেগে বলে, আপনি আমাকে বন্দি করে রেখে গিয়েছিলেন বুঝলেন? মনে পড়ছে আপনার? আমি কি জ্যোতিষী যে ঘরে বসেই বাইরের খবর পাবো? মায়রার প্রতিটি তেড়া কথায় ইরফান রেগে তাকায় মায়রার দিকে। শক্ত গলায় বলে, স্টুপিড গার্ল, রাগিও না আমাকে। মায়রা রেগে বলে, আপনার জন্য আমার ভাইটা কেঁদে কেটে চলে গিয়েছে গ্রামে। আমার মায়ের সাথেও দেখা করতে পারিনি। এবার বুঝেছেন তো আপনি কতটা খারাপ লোক? এখন আমাকে এসে রাগাতে না করছেন? কে রাগাতে গিয়েছে আপনাকে? আমি তো আপনার সাথে কথাই বলবো না। কথাগুলো রেগে বললেও মেয়েটার চোখ জোড়া ভিজে, চোখ থেকে পানি গড়িয়ে পড়ে ইতিমধ্যে। ইরফান মায়রার দিকে ঠান্ডা চোখে চেয়ে থাকে। মায়রা ইরফানকে শান্ত দেখে অবাক হয়। তার কথায় এই লোকটার উপর প্রভাব ফেলছে না মনে হচ্ছে। ইরফান এগিয়ে এসে মায়রার পাশে দাঁড়ায়।
এরপর দুই হাতে মায়রার গাল মুছে দিয়ে ঠান্ডা গলায় বলে, ডোন্ট ক্রাই, সরি। মায়রা পিটপিট করে ভেজা চোখে ইরফানের দিকে চেয়ে থাকে। অবাক হয় ভীষণ। এই লোক অনুতপ্তও হয়। এর আগেও ক্ষেত্র বিশেষ সরি বলেছে মায়রাকে, তার মনে আছে, কিন্তু এই লোকটার সাথে তো এইসব ব্যবহার যায় না। প্রতিবারের মতো এবারেও জিজ্ঞাসা করে ফেলে, আপনি আমাকে সরি বললেন? ইরফান ভুরু কুঁচকে বলে, নো। মায়েরা মুখ বাঁকায়, বিড়বিড় করে, মিথ্যুক একটা। যাকে এতক্ষণ শত্রু ভাবলো, চারটে আফসোসও করলো, আর এই লোকটা তার স্বামী হওয়ায় মায়ের ওপর অভিমান বৃদ্ধি হলো। ইরফানকে ঠান্ডা দেখে সব রাগ ভুলে আবদার করে বসে, আমার ভাইয়ের কাছে নিয়ে যাবেন? মায়রার কণ্ঠ ভেজা। ইরফান মায়রার মুখপানে চেয়ে থাকে। কপালে পড়ে থাকা ছোট ছোট চুলগুলো কানের পিঠে গুজে দিয়ে ছোট করে বলে, যাব। কথাটা বলে মায়রার গাল থেকে হাতটা সরিয়ে হাত ঘড়িতে একবার সময় দেখল, 9টা 56। এরপর মায়রার হিজাব নিয়ে মায়রার মাথায় দুইবার পেঁচিয়ে মাথা ঢেকে দেয়। মায়রা বিরক্ত হয়ে বলে, কি করছেন? ইরফান বসা থেকে দাঁড়িয়ে বলে, ইনায়া চলে যাচ্ছে, এসো। ইনায়ার যাওয়ার কথা শুনে মায়রা দ্রুত বেড থেকে নেমে দাঁড়ায়। রাতে এখনো খাওয়া না খাওয়ার সাথে এতক্ষণ কান্নার ফলে শরীরটাও উইক লাগছে। দাঁড়ানোর সাথে সাথে মাথাটা কেমন যেন ঘুরে উঠল। চারপাশ অন্ধকার লাগলো কিছু সময়ের জন্য। পাশেই ইরফানকে পেয়ে দুই হাতে ইরফানের হাত আঁকড়ে ধরে। ইরফান মায়রার কাঁধে হাত রেখে চিন্তিত কণ্ঠে বলে, হোয়াট হ্যাপেন্ড, আর ইউ ওকে? মায়রা কিছুক্ষণ পর চোখ মেলে তাকায়। ইরফানকে ছেড়ে কিছুটা দূরে সরে দাঁড়ায়। এরপর মৃদু স্বরে বলে, কিছু না। কথাটা বলে মাথার হেজাব দিয়ে ভালোভাবে মাথা সহ নিজেকে ঢেকে নিল। এরপর এগিয়ে যেতে নিলে ইরফান মায়রার হাতটা টেনে ধরে। মায়রা বিরক্ত হয়ে বলে, আপনি কি এখন আমাকে ইনায়াপুর সাথেও দেখা করতে দিবেন না? ইরফান মায়রার কথার উত্তর করল না। ঝট করে মায়রাকে কোলে তুলে নেয়। মায়রা চেঁচিয়ে ওঠে, রেগে বলে, হায় আল্লাহ, নামান আমায়, আমি হাঁটতে পারবো, দয়া করে নামান, বাইরে অনেক মানুষ আছে। ইরফান বিরক্ত হলো, ধমকে বলে, শ্যাট আপ। মায়রা চুপসে যায়। ইরফান গটগট পায়ে ঘর থেকে বেরিয়ে আসে। সিঁড়ি বেয়ে নামতে থাকে। ইরফানের কাজিন সহ বিয়েবাড়ির সবাই ইরফানদের ড্রয়িং স্পেসে দাঁড়িয়ে আছে। ইরফানের কোলে মায়রাকে দেখে সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। শুদ্ধ তার কাজিনদের মাঝ থেকে কনফিউজড হয়ে বলে, বিয়েটা যেন কার হয়েছে? শুদ্ধর কথায় সবাই হেসে ফেলে। ইরফান মায়রাকে নিয়ে নিচে নেমে আসে। মায়রার লজ্জায় হাত পা ছড়িয়ে কাঁদতে ইচ্ছে করছে। ইরফান এক সাইডে মায়রাকে দাঁড় করিয়ে দেয়। মায়রার সাথে সাথে ইরফানের থেকে কয়েক হাত দূরে সরে দাঁড়ায়। ইরফান ভুরু কুঁচকে তাকায় মায়রার দিকে। সবাই যে তাদের দিকে চেয়ে আছে সেই খেয়াল এই ছেলের আছে? মায়রা তার থেকে দূরে সরে দাঁড়ালো। সেই খেয়ালে ইরফান এগিয়ে গিয়ে মায়রার পাশে দাঁড়িয়ে বলে, স্টুপিড, কি প্রবলেম? মায়রা কিছুই বলল না। অসহ্য লোক একটা। তারেক নেওয়াজ এগিয়ে এসে ভুরু কুঁচকে বলে, মায়রা আম্মু, তুমি কি অসুস্থ? মায়রা ঢোক গিল। সবাই সোফা চেয়ার দখল করে বসেছে, আবার অনেকে দাঁড়িয়েও আছে। মায়রা সবাইকে তার দিকে উৎসুক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে চোখ নামিয়ে অস্বস্তিতে ঘিরে মিনমিন করে উত্তর দেয়, না বাবা। তারেক নেওয়াজ স্বস্তির নিঃশ্বাস ফেলে সোফায় গিয়ে বসলেন। শুদ্ধ ইরফানের সামনে দাঁড়িয়ে বলল, আবার বিয়ে করবি ভাই? ইরফান ভুরু কুঁচকে তাকায় শুদ্ধের দিকে। শুদ্ধ আফসোসের সুরে বলে, তুই লজ্জা পাওয়ার পাত্র নস। ভুল করে যদি পেয়ে যাস তবে আমায় বলে ফেল, আমি সব ব্যবস্থা করব, পাক্কা। ইরফান বিরক্ত চোখে তাকায়। মায়রা তীব্র অস্বস্তিতে এখান থেকে সরে দাঁড়ানোর জন্য দুই পায়ে এগোলো, আর ইরফান মায়রার হাতের কবজি ধরে টেনে বলে, এক পা নড়লে পা ভেঙে ঘরে বসিয়ে রাখবো। শুদ্ধ হেসে আফসোসের সুরে বলে, আজ আমার বউ নেই বলে কোলে তুলতে পারছি না, তার হাত টেনে ধরতে পারছি না, পা ভাঙার হুমকিও দিতে পারছি না। এসব দুঃখ আর সহ্য করা যাচ্ছে না। আমার কত দুঃখ,
একবার ভাবো মায়েরা। মায়েরা শুদ্ধের কথা শুনে মাথা নিচু করে এলোমেলো দৃষ্টি ফেলে। এত অস্বস্তি হচ্ছে তার, বলে বোঝানো যাবে না। সব এই লোকটার জন্য। বন্ধুগুলোও কেমন যেন। শুদ্ধ আর কিছুই বলল না, মিটিমিটি হেসে ফাইজের কাছে যাওয়ার জন্য এগোয়। ইরফানদের গেটের সামনে ইনায়াকে ঘিরে দাঁড়িয়ে আছে সবাই। মেয়েটা মাথা নিচু করে নিঃশব্দে কাঁদছে। রুমা নেওয়াজ ইনায়ার মুখে ছোট ছোট চুমু আঁকে। নিজেকে সামলে গালে হাত দিয়ে বলে, তোর নতুন বাবা মায়ের খেয়াল রাখবি কিন্তু কেমন? লক্ষ্মী মেয়ে হয়ে থাকবি। ইনায়া মাথা নিচু করে কিদে কেটে বিড়বিড় করে বলে, আম্মু, আমি এখানে আরো কয়দিন থাকি? রোমা নেওয়াজ মেয়ের চোখের পানি মুছে দিয়ে বলেন, ফাইজ দাঁড়িয়ে আছে। তোর শাশুড়ি তোকে ঘরে তোলার জন্য বসে আছে। সবাইকে অপেক্ষা করিয়ে এখানে কয়দিন থাকবি? ইনায়া তার মাকে জড়িয়ে ধরল। ফাইজ অসহায় চোখে ইনায়ের দিকে চেয়ে আছে। তার লিটিল কুইনের এইভাবে কান্না তার একদমই ভালো লাগছে না। ফাইজ তার থেকে একটু দূরে দাঁড়ানো শুদ্ধকে টেনে ফিসফিস করে বলে, তোর বোন এত কাঁদছে কেন? আমি তো বেঁচে আছি। স্বামী মরলেও মানুষ এত কাঁদে না রে। শুদ্ধ ফাইজের কানটা টেনে ধরে। ফাইজ কটমট দৃষ্টিতে তাকায় শুদ্ধের দিকে। শুদ্ধর হাত টেনে নামিয়ে দেয় তার কান থেকে। রেগে বলে, কান টানছিস কেন বিয়াদব? শুদ্ধ মেকি হেসে বলে, তুই শুধু ভুলে যাস, তাই কান টেনে বলছি। এবার আর ভুলবি না। কি? শুদ্ধ সিরিয়াস কণ্ঠে বলে, তুই যে বলেছিলি না আমার বোনকে বিয়ে করে ওকে সিন্ধুকে ভরে রাখবি, আমি ইনায়ারকে সাথে নিয়ে গিয়ে সেই সিন্ধুক অর্ডার দিয়েছিলাম, বুঝলি? ও তো জেনে গিয়েছে তুই ওকে নিয়ে গিয়ে সিন্ধুকে ভরে রাখবি। এ বাড়ি আর আসতে দিবি না। তাই বেচারি জন্মের কান্না কাঁদছে। আহারে, আমারও দুঃখ হচ্ছে ইনায়াটার জন্য। বলছি, মাঝে মাঝে একটু বাইরের আলো বাতাসে ঘুরিয়ে আবারও সিন্ধুকে ভরে রাখিস। ফাইজ স্তব্ধা খেয়ে চেয়ে আসে শুদ্ধের দিকে। একে ঠিক কি করা উচিত? রেগে দাঁতে দাঁত চেপে বলল, আসলেই ওকে সিন্ধুকে ভরে রাখবো। তোদের মতো ব্রিটিশদের হাওয়া আমার বইয়ের গায়ে কিছুতেই লাগতে দিব না আমি। শুদ্ধ মিটিমিটি হেসে সামনে এগোতে এগোতে বলে, দাঁড়া, ইনায়াকে মনে করিয়ে দিয়ে আসি। শুদ্ধ ফাইজ শুদ্ধের হাতটা টেনে ধরে। একে দিয়ে বিশ্বাস নেই। বিরক্ত হয়ে বলে, এ ভাই, তুই গিয়ে ঘুমাতো, আমায় রেহাই দে আজকে অন্তত। শুদ্ধ চরম মন খারাপের ভান করে দুই হাত মাথায় তুলে বলে, কি বলছিস? আমি তোর বাসর ঘরে ঢুকবো না। ফাইজ হতাশার নিঃশ্বাস ফেলল। না, এর সাথে কথা বলে মেজাজ গরম ছাড়া আর কিছুই হবে না। তারেক নেওয়াজের ঝাপসা চোখ জোড়া আড়াল করে ইনায়ের কাছে আসলেন। ইনায়ার হাত তার মুঠোয় নিয়ে সামনের দিকে এগিয়ে গিয়ে ফাইজের সামনে দাঁড়ালেন। ফাইজ ইনায়ার থেকে চোখ সরিয়ে তার শ্বশুরের দিকে তাকায়। তারেক নেওয়াজ ইনায়ার হাত ফাইজের হাতের উপরে রেখে মৃদু স্বরে বললেন, আমার রাজকন্যাকে তোমার হাতে তুলে দিচ্ছি বাবা, আগলে রেখো। ফাইজ ইনায়ার হাতখানা শক্ত করে ধরল। এটা তার লিটিল কুইন। কত অপেক্ষার ফল তার লিটিল কুইন। তাকে আগলে রাখবে না? মৃদু হেসে বলল, অবশ্যই বাবা। তারেক নেওয়াজে স্বস্তির নিঃশ্বাস ফেলে ইনায়ার হাত ছেড়ে ভেতরে চলে যায়। চোখের কোণে পানি। মেয়েকে বিদায় দিতে এত দুঃখ কখনো বুঝতে পারেননি। ইনায়া মাথা নিচু করে নীরবে চোখের পানি ফেলে। ফাইজ ফিসফিসিয়ে বলে, লিটিল কুইন, তোমাকে কোলে নিচ্ছি, ওকে? ইনায়া দ্রুত মাথা তুলে ফাইজের দিকে তাকায়। ফাইজ তার সদ্য বিবাহিত বউটার কান্নামাখা মুখ দেখে অসহায় মুখ করে তাকালো। ইনায়া মিনমিন করে বলে, আমি হেঁটে যেতে পারবো। ফাইজ ইনায়ার কথা মেনে নিল। এমনিতেই খুব কেঁদেছে। চুপ করে ইনায়ার ডান হাত তার বাঁ হাতের মুঠোয় নিয়ে সামনে তাদের দাঁড় করিয়ে রাখা গাড়ির দিকে যায়। ফাইজ তার গাড়ির পাশে দাঁড়িয়ে গাড়ির ডোরটা খুলে দেয়। ইরফান বাঁ হাতে মায়রার হাতটা ধরে রেখেছে। ডান হাতে ইনায়ার মাথায় হাত রেখে বলে, ফাইজ তোকে কিছু বললে আমাকে সাথে সাথে কল করে জানাবি, ওকে? ইনায়া ইরফানের দিকে তাকালো, মাথা নেড়ে সম্মতি দিল। ইরফান মৃদু স্বরে বলে, ডোন্ট ক্রাই, পৌঁছে কল করবি। ইনায়া তার ভাইকে জড়িয়ে ধরল।
ইরফান একটু অবাক হলো। তার থেকে সাধারণত সবাই দূরত্ব বজায় রেখে চলে। আজ হঠাৎই ইনায়াকে তার সাথে এতটা সহজ হতে দেখে ভীষণ অবাক হয়। ডান হাত ইনায়ার মাথার ওপরে রাখে, কিছু বলে না। কিছুক্ষণ পর ইনায়া ইরফানকে ছেড়ে দুই হাতে চোখ মুখ মুছে মায়রার দুই হাত ধরে বলে, মায়রা, আমার সাথে চলো প্লিজ। মায়রা কিছু বলার আগেই ইরফান আর ফাইজ একসাথে বলে ওঠে, নো, না। মায়রা আর ইনায়া অবাক হয়ে একবার ইরফানের দিকে তাকায়, আরেকবার ফাইজের দিকে। ফাইজ মনে মনে বিড়বিড় করে, এই শুদ্ধ প্রোম্যাক্স, আজ তার বাড়ি গেলে আজকের রাতটা একদম রসাতলে যাবে, অসম্ভব। ইরফান ভাবলেশীন, তবে ফাইজ, ইনায়া আর মায়রার দৃষ্টি দেখে ভড়কে যায়। হায় হায়, সে কি করে ফেললো? মেহমানকে মুখের উপরে না করে দিয়েছে, কত বড় কেলেঙ্কারি করে ফেলেছে। পাশ থেকে শুদ্ধ এতক্ষণ নিজেকে দমিয়ে রাখলেও এবার শব্দ করে হেসে দেয়। ফাইজ রেগে তাকায় শুদ্ধের দিকে। শুদ্ধ এগিয়ে এসে মায়রার দিকে তাকিয়ে বলে, সিসিটিভি, আমাকে আর তোমাকে সবাই ভয় পায়, বুঝলে? শুদ্ধর মুখে সিসিটিভি শুনে সবাই অদ্ভুত দৃষ্টিতে তাকায়। শুদ্ধ সবার দৃষ্টিতে মেকি হেসে কথা ঘুরিয়ে ডান হাত দেখিয়ে বলে, মায়রা, তোমাকে যে সুন্দর লাগছে। ইরফান রেগে তাকায় শুদ্ধের দিকে। শুদ্ধ মিটিমিটি হেসে ইরফানের কানের কাছে ফিসফিসিয়ে বলে, ফাইজের কাজিনরা কিন্তু মুগ্ধ চাহনি নিয়ে মেয়েদের দিকে তাকাতে পারে বল? আমি তো তাদের চাহনিতে ক্রাশ খেয়ে যাচ্ছি। ইরফান আর মায়রা ফাইজের কাজিনদের দিকে ফিরে দাঁড়িয়ে আছে। ইনায়া, ফাইজ, মায়রা ইরফানের মুখোমুখি দাঁড়িয়ে আছে। শুদ্ধর কথায় ইরফান সামনে তাকায়। তাদের থেকে সামান্য ডান দিকে ফাইজের সব কাজিন দাঁড়ানো, যাদের দৃষ্টি মায়রার ওপর। ইরফানের মাথায় আগুন জ্বলে ওঠে। কিছু বলতে গিয়েও ইনায়ের দিকে তাকিয়ে জিভ গুটিয়ে নেয়। শুদ্ধ ইরফানের দিকে চেয়ে মনে মনে হাসছে। বেচারা, চিবোতেও পারছে না, গিলতেও পারছে না, এমনটা হয়েছে। ইরফান মায়রাকে টেনে পেছনের দিকে নিয়ে ইরফান মায়রার সামনে দাঁড়ায়। মায়রা পেছন থেকে বলে, আপনি আমার সামনে দাঁড়াচ্ছেন কেন? ইরফান পিছু ফিরে শক্ত গলায় বলে, শ্যাট আপ। একটা কথা বললে থাপ্পড় দিয়ে সব কটা দাঁত ফেলবো। মায়েরা বিরক্ত হয়। এই লোকটার মাথায় কখন কোন ভূত চাপে, এটা একমাত্র এই লোক ছাড়া আর আল্লাহ ছাড়া আর কেউই জানে না। ইরফান রেগে ফাইজকে দাঁতে দাঁত চেপে বলে, ওদেরকে যেতে বল। ফাইজ ভুরু কুঁচকে বলে, কাদের? শুদ্ধ হেসে বলে, শেয়ালদের। ফাইজ এদিকে ওদিকে তাকিয়ে বলে, কোথায় শেয়াল? তোর কাজিনরা অন্যের মুরগি ধরতে চাইছে, বুঝিস না? ফাইজ পিছু ফিরে তার কাজিনদের দেখে ইরফানের দিকে তাকায়। বুঝতে পেরে মুখ লুকিয়ে একটু হাসে। উল্টো ঘুরে তার কাজিনদের উদ্দেশ্যে বলে, গাড়িতে ওঠ, যা, এখানে আর এক সেকেন্ডও দাঁড়াবি না। ফাইজের কাজিনরা সবাই ফাইজের ছোট, কেউ বড় ভাইয়ের কথা অমান্য করলো না। সবাই মেনে নিল। পেছনে দাঁড় করিয়ে রাখা গাড়িতে গিয়ে উঠে বসে সবাই। একটি ছেলে বারবার পিছু ফিরে তাকায়, মায়রাকে খোঁজে বোধহয়। ইরফান ছেলেটার দিকে জ্বলন্ত চোখে চেয়ে ডান হাত মুষ্টিবদ্ধ করে বিড়বিড় করে, বাস্টার্ড, আই উইল কিল ইউ। ফাইজ, ইনায়া গাড়িতে উঠে পড়ে। ইনায়া গাড়ির জানালা দিয়ে তার ভাই আর মায়রার দিকে তাকায়। মায়রা মলিন হেসে বা হাত নাড়িয়ে বলে, সাবধানে যেও আপু। ইনায়া চোখ নামিয়ে নিল। চোখ থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ে। ফাইজ ইনায়াকে আবারও কাঁদতে দেখে মৃদু স্বরে বলে, লিটল কুইন, প্লিজ কান্না অফ করো, এভাবে আর ভালো লাগছে না আমার। শুদ্ধ ইনায়ার পাশের জানালায় একটু ঝুঁকে দুঃখে পি মুখ করে বলল, হ্যাঁ লিটল কুইন, তুমি কান্না করলে ফাইজের বুকটা ফেটে যায়। কেঁদো না লিটল কুইন। ফাইজ রেগে তাকায় শুদ্ধের দিকে, দাঁত কটমট করে বলে। শুদ্ধ হেসে আবারও বলে, ফাইজের লিটল কুইন, কান্না অফ করো গো। ফাইজ রেগে মাথার পাগড়ি খুলে হাতে রেখেছিল সেটা জানালা দিয়ে শুদ্ধের দিকে ছুঁড়ে দেয়। শুদ্ধ ক্যাচ ধরে বলে, কবুল বলে রাস্তার মাঝেই একটা একটা করে খুলে ছোড়াছুড়ি করছিস? স্যা স্যা স্যা, একটু ধৈর্য ধর, তোর লিটল কুইন তো উড়ে যাচ্ছে না সোনা।
ফাইজ হতাশ। এই বেয়াদবের জন্য তার জীবনে সুখ আসতে পারে না। ভাগ্যিস এ যাচ্ছে না, নয়তো তার বাসর ঘর সত্যি এই বেয়াদবটা ঢুকে বসে থাকতো। সামনে তাকিয়ে বলে, রাহাত, গাড়ি স্টার্ট দাও। ফাইজদের গাড়ি স্টার্ট দিলে একে একে ৬টা মাইক্রো স্টার্ট দেয়। শুদ্ধ আর এখানে দাঁড়ালো না। মুহূর্তেই গম্ভীর মুখায়বে বাড়ির দিকে এগিয়ে যায়। কপালে চিন্তার ভাঁজ, সাথে কিছুটা রাগ। কিছু একটা ভাবতেই তরতর করে যেন বাড়ল। দ্রুত পায়ে এগিয়ে গেল। ফারহা জানালার পাশে বসে শুদ্ধের দিকে ভেজা চোখে তাকিয়ে রইল। তার মনে অভিমান জমেছে। ছেলেপক্ষ হয়ে তার সাথে আসলো, অথচ গেল না কেন? এখানে ওই সামিয়া মেয়েটা আছে, আর আজকেই শুদ্ধকে এখানে থাকতে হলো। তাদের গাড়ি এগিয়ে যায়। শুদ্ধ চোখের আড়াল হয়, সাথে ফারহার চোখ থেকে টুপটুপ করে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ে। ইরফান মায়রার হাতটা ধরে রাস্তা থেকে বাড়ির সীমানায় প্রবেশ করে। মায়রা নিঃশব্দে ইরফানের পাশে হাঁটে। ইরফান তাদের বাড়ির ভেতরে না গিয়ে হাঁটার মোড় ঘুরিয়ে তাদের গ্যারেজে প্রবেশ করলো। মায়রা ভুরু কোঁচকাল। ইরফান তার গাড়ির দরজাটা খুলে মায়রার উদ্দেশ্যে বলে, ওঠো ফার্স্ট। মায়রা অবাক হয়ে বলে, এত রাতে কোথায় যাবেন? ইরফান হাত ঘড়িতে আরেকবার টাইম দেখে, 10টা 30। মায়রাকে কোলে তুলে ড্রাইভিং সিটের পাশের সিটে বসিয়ে দেয়। মায়রা চেঁচিয়ে ওঠে, আরে, আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? ইরফান চুপচাপ মায়রার সিট বেল্টটা লাগিয়ে সেও ড্রাইভিং সিটে গিয়ে বসলো। এরপর গাড়ি স্টার্ট দিয়ে গাড়ি ঘোরায়। মায়রা ইরফানের দিকে তাকিয়ে বলে, কোথায় নিয়ে যাচ্ছেন আমায়? ইরফান গম্ভীর গলায় বলে, তোমার ভাইয়ের বাড়ি। মায়রা ভুরু কুঁচকে বলে, তারা তো গ্রামে গিয়েছে। ইরফান তাদের বাড়ির মেইন গেট থেকে বেরিয়ে হঠাৎই গাড়ির স্পিড বাড়ায়। অতঃপর মৃদু স্বরে বলে, তুমিও সেখানেই যাচ্ছ স্টুপিড? মায়রা চোখ বড় বড় করে তাকায়। বিস্ময় কণ্ঠে বলে, আপনি পাগল? এখন তো অনেক রাত হয়ে গিয়েছে। সো হোয়াট? মায়েরা মাথায় হাত দিয়ে বলে, আপনাদের বাড়িতে কত মেহমান, আমরা এইভাবে এত রাতে গ্রামে গেলে সবাই কি বলবে? ইরফান ঘাড় বাঁকিয়ে একবার মায়রার পানে তাকায় শীতল দৃষ্টিতে। এরপর সামনে তাকিয়ে গাড়ির স্টিয়ারিং ঘোরায় আর গম্ভীর গলায় বলে, আই ডোন্ট কেয়ার।